ভারতের সবচেয়ে বড় গ্রুপ অর্থাৎ টাটা গ্রুপ এখন কি বিভাজনের দিকে? There is a power struggle brewing at the Tata Group. There is a war within the Tata Group. There is a big boardroom battle that is playing out at Tata Group, of course. Four trustees of the Tata Trust were allegedly trying to stage a coup. There's an attempt at a coup. রতন টাটা মারা যাওয়ার পরে এক বছরের মধ্যেই কেন এই অবস্থা দাঁড়ালো? रतन टाटा के जाने के बाद उनकी कंपनी वाले आपस में ही झगड़ा कर रहे हैं। Tatas are going to break up. कंपनी के सबसे पुराने ऑफिस के कमरे में लड़ाई हो रही है। টাটা গ্রুপের এই অবস্থার জন্য টাটা কোম্পানিগুলোর উপর কি প্রভাব পড়তে পারে? There was no difference among trustees on the appointment of Noel Tata as chairman of Tata Trust. लेकिन झगड़ा सुलझा नहीं, साम्राज्य और ज्यादा ही टूट गए। Government was obviously concerned about differences among trustees. But it's a full-fledged war now. নমস্কার, আমি অরুণাভ। আর আজকের এই ভিডিওটা কিন্তু এই মোমেন্টে সবচেয়ে ইম্পর্টেন্ট এবং চর্চিত বিষয়ের উপরে। আপনারা জানেন ইনভেস্টমেন্ট কিন্তু বহুদিন ধরে বাংলা ভাষায় স্টক মার্কেটে বহু মানুষকে এগিয়ে নিয়ে যাচ্ছে। আপনিও যদি সহজভাবে এই স্টক মার্কেটে এগিয়ে যেতে চান তাহলে ইনভেস্টমেন্টের সাথে যোগাযোগ করতে পারেন। আর কোনো সময় নষ্ট নয়, আজকের মেইন টপিকে আমরা চলে যাই। সম্প্রতি আমার বিশ্বাস আপনারা দেখেছেন রতন টাটা মারা যাওয়ার পরে টাটা গ্রুপের মধ্যে কিন্তু একটা অন্তর্দ্বন্দ্ব তৈরি হয়েছে। আজকে ফার্স্ট আমাদের বুঝে নিতে হবে টাটা গ্রুপ কিভাবে রান করে, এর মালিক কে। ফার্স্ট আমরা একটু স্টেপ বাই স্টেপ এটাকে বুঝবো এবং অন্তর্দ্বন্দ্বটা কোথায়, কনফ্লিক্টটা কোথায় সেটাও আমরা একটুখানি বুঝে নেব। দেখুন, আমরা প্রত্যেকে টাটা কোম্পানির নাম কিন্তু শুনেছি, যেমন আজকে টিসিএস থেকে শুরু করে টাটা মোটরস, টাটা স্টিল, আইএচসিএল, এরকম প্রচুর কোম্পানি যারা অলরেডি মার্কেটে লিস্টেড রয়েছে। আপনাদের জানিয়ে রাখি টাটার আন্ডারে আজকে প্রায় 400 কোম্পানি রয়েছে। তার মধ্যে 30টি কোম্পানি প্রেজেন্টলি আজকে টাটা ক্যাপিটালও মার্কেটে লিস্টেড হয়েছে। টাটা ক্যাপিটালকে ধরলে 30টি কোম্পানি আজকে মার্কেটে লিস্টেড এবং আরো যে আমি বলছি 370টি কোম্পানি তারা কিন্তু আনলিস্টেড। এবার আমাদের ভালো করে বুঝতে হবে এই 400 কোম্পানি কি ইন্ডিভিজুয়ালি রান করছে নাকি এদের মাথায় কেউ রয়েছে। দেখুন, 400টা কোম্পানি যখন বলছি, প্রত্যেকটি কোম্পানি তাদের অপারেশনাল পলিসিস রয়েছে, তাদের ম্যানেজমেন্ট রয়েছে, সব আলাদা আলাদা রয়েছে। সেটা টাটা কোম্পানির কিন্তু যে পলিসিস সেইভাবেই কিন্তু চলছে। আজকে টাটার যে 400 কোম্পানির কথা বলছি এর ওপরই যেটা চলে আসে তারা হচ্ছে টাটা সন্স। টাটা সন্স হচ্ছে আজকে এই 400 কোম্পানির মালিক। এখানে একটা জিনিস বুঝতে হবে, টাটা সন্সের আন্ডারে হলেও এই 400টি কোম্পানির যে সমস্ত আভ্যন্তরীণ ডিসিশন, মানে যখন কোনো রকম অপারেশনাল ডিসিশন নিতে হয় সেই ক্ষেত্রে কিন্তু টাটা সন্সের কাছে যাওয়ার কোনো প্রয়োজন নেই। যখন কোনো বড় ডিসিশন অর্থাৎ বিজনেস ডেভেলপমেন্ট, নতুন কোনো প্রোডাক্টে তারা ঢুকবে কিনা, নতুন কোনো জিওগ্রাফিতে তারা যাবে কিনা, এই সমস্ত ডিসিশনের জন্য তাদের কিন্তু টাটা সন্সের কাছেই যেতে হবে। চলুন এবার একটু জেনে নিই টাটা সন্সের চেয়ারম্যান কে। টাটা সন্সের কিন্তু এখন চেয়ারম্যান হচ্ছেন এন চন্দ্রশেখরন, যিনি বহুদিন ধরে টিসিএস এ কিন্তু কাজ করেছেন। আজকে দিনে তিনি টাটা সন্সের চেয়ারম্যান হিসেবে কাজ করছেন। 2017 থেকে উনি অ্যাপয়েন্টেড এবং এর আগে যদি আমরা দেখি এখানে রতন টাটা ছিলেন, তার আগে এখানে জেআরডি টাটা ছিলেন এবং মাঝখানে আজকে কিন্তু সাইরাস মিস্ত্রিও এই টাটা সন্সের চেয়ারম্যান হিসেবে নিযুক্ত ছিলেন। এন চন্দ্রশেখরন টাটা সন্সের চেয়ারম্যান হিসেবে আসার পরও আজকে কিন্তু টাটা গ্রুপের একটা ভালো মতো গ্রোথ আমরা লক্ষ্য করেছি। যদি আমরা মার্কেট ক্যাপিটালাইজেশনে বলি, প্রফিটের দিক থেকে বলি, ওভারঅল টাটা গ্রুপের কিন্তু একটা ভালো মতো গ্রোথ আমরা দেখেছি। এবং যদি আমরা বলি এক কথা, একটা নো ডিসপিউট এর মধ্যে কিন্তু রয়েছে। তাহলে সমস্যাটা কোথায়? যদি এত কিছু সুন্দরভাবে ম্যানেজড হয়ে থাকে তাহলে ডিসপিউটটা কোথায়? ডিসপিউটটা জানার আগে আপনাদের জানতে হবে এই টাটা সন্স কিন্তু সর্বে সর্বা নয়, তার উপরে রয়েছে টাটা ট্রাস্ট। এই টাটা ট্রাস্ট কিভাবে রয়েছে সেটা কিন্তু আমাদেরকে একটু ভালো করে বুঝে নিতে হবে। সেখানেই চলছে আসল কনফ্লিক্ট। টাটা ট্রাস্ট এই নামটা শুনেই বুঝতে পারছেন জেআরডি টাটা যখন এটা তৈরি করেছিলেন তার মধ্যে কিন্তু প্রধান লক্ষ্য যেটা ছিল সেটা হচ্ছে প্রফিট ফার্স্ট নয়, নেশন ফার্স্ট। সেই জন্যই টাটা কোম্পানিকে আমরা কিন্তু অলওয়েজ দেখেছি বাকি সমস্ত কোম্পানির থেকে একটু হলেও আলাদা, তাদের অবজেক্টিভটাই কিন্তু পুরোপুরি আলাদা। তাহলে আমি যখন বললাম টাটা সন্সের ওপরে রয়েছে টাটা ট্রাস্ট, তাহলে এই টাটা ট্রাস্ট কিভাবে টাটা সন্সকে হোল্ড করছে? 66%-এর ওপর কিন্তু আজকে টাটা ট্রাস্ট টাটা সন্সকে হোল্ড করছে। 18%-এর ওপর আজকে সাপুরজি পালেনজি যে গ্রুপ রয়েছে তারা আজকে টাটা সন্সকে হোল্ড করছে এবং টাটা কোম্পানির বিভিন্ন যে আলাদা আলাদা কোম্পানি রয়েছে তারাও বেশ কিছু শেয়ার হোল্ড করে। এবং এখানে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট, রতন টাটা যিনি 1%-এরও নিচে অ্যারাউন্ড 0.8% স্টেক হোল্ড করেন টাটা সন্সের। তার মানে বুঝতে পারছেন কেন রতন টাটা কোনোদিনও আজকে রিচেস্ট পার্সনের লিস্টে কোনোদিন তার নাম উঠে আসেনি, কারণ তার পুরো স্টেকটাই ট্রাস্টের আন্ডারে রয়েছে। আর এই কারণেই রতন টাটাকে আমরা
প্রত্যেকে খুব আলাদাভাবে চিনে থাকি। এবার আমরা বুঝে নেব টাটা ট্রাস্টকে, যেখানেই চলছে এই পুরো কনফ্লিক্ট। দেখুন, ফার্স্টে আমরা বুঝবো যে টাটা ট্রাস্টে 7 জন মেন ট্রাস্টি রয়েছেন। কে কে রয়েছেন? নোয়েল টাটা, যিনি বর্তমানে এখন টাটা ট্রাস্টের চেয়ারম্যান। তারপরে রয়েছেন ভেনু শ্রীনিবাসন, বিজয় সিং, মেহেলি মিস্ত্রি, প্রবীণ জাভেরি, জাহাঙ্গীর জাহাঙ্গীর এবং ড্যারিয়াস খাম্বাটা। কিছুদিন আগেই টাটা ট্রাস্টের একটি বোর্ড রেজলিউশন পাস হয়, যদি কোনো ট্রাস্টির 75 বছর বা 75 ইয়ার্স পেরিয়ে যায়, তাকে রিঅ্যাপয়েন্ট করতে হলে বাকি ট্রাস্টির থেকে একটা অ্যাপ্রুভাল নিতে হবে ভোটিং এর মাধ্যমে। আর সেখানেই হয় প্রবলেম। রিসেন্টলি মিস্টার বিজয় সিং ওনার 75 বছর পেরিয়ে যাওয়ার কারণে একটি রিঅ্যাপয়েন্টমেন্টের জন্য ভোটিং রাইট নেওয়া হয়, এবং সেই ক্ষেত্রে মিস্টার নোয়েল টাটা এবং ভেনু শ্রীনিবাসন আজকে তাকে কিন্তু তার পক্ষেই ভোট দেয় যে হ্যাঁ, তাকে রিঅ্যাপয়েন্টমেন্ট করা হোক। কিন্তু প্রবলেম আসে বাকি যে 4 জন রয়েছেন, সেই 4 জন অর্থাৎ মেহেলি মিস্ত্রি এবং তার যে বাকি 3 জন রয়েছেন, তারা একদিকে চলে যায় এবং তারা তাকে কিন্তু রিঅ্যাপয়েন্টমেন্ট করতে বাধা দেয়। এখন যেটা দেখা যাচ্ছে, এই 7 জনের মধ্যে দুটো লবি তৈরি হয়ে গেছে। একদিকে নোয়েল টাটার সাথে ভেনু শ্রীনিবাসন এবং বিজয় সিং রয়েছেন, আরেকদিকে মেহেলি মিস্ত্রির সাথে বাকিরা রয়েছেন। তার মানে এই দুটো গ্রুপ হয়ে যাওয়ার ফলে একটা কিন্তু অন্তর্দ্বন্দ্ব তৈরি হয়েছে, এবং সেখান থেকেই আরেকটা বিষয় উঠে আসছে যে মেহেলি মিস্ত্রিকে এখন টাটা সন্সের চেয়ারম্যান করা হোক, এমনই দাবি জানাচ্ছেন তার লবি। এবং আরেকটা যেটা বড় প্রবলেম, যেটা আমি প্রথমেই বললাম, এই সাপুরজি গ্রুপের কাছে প্রায় 18% ওপর স্টেক রয়েছে টাটা সানসেট। এবার এই 18% ভ্যালুয়েশন যদি আমরা এখন এই মোমেন্টে বার করার চেষ্টা করি, সেটা প্রায় 5 লক্ষ কোটি টাকারও বেশি। কিন্তু বিষয়টা হলো এই 5 লক্ষ কোটি টাকা তারা কিভাবে মার্কেট থেকে লিকুইড করতে পারবে, সেটা নিয়েই কিন্তু চলছে কনফ্লিক্ট। কারণ সাপুরজি গ্রুপের নিজস্ব যে কোম্পানি রয়েছে, সেখানে কিন্তু অনেক লস মেকিং জায়গাও রয়েছে। তারা বলছে আমরা এটাকে যদি লিকুইড করে ফেলতে পারি, তাহলে সেখানেও কিন্তু কিছু ফান্ড আমরা কাজে লাগাতে পারি। কিন্তু এখানে কমপ্লিকেশনটা কিন্তু অন্যরকম ভাবে স্টার্ট হয়। মিস্টার জেআরডি টাটা যখন আজকে এই টাটা ট্রাস্ট চালু করেন, তখন একটি পলিসির মাধ্যমে ঠিক করেন যে কোনোভাবেই এই যে স্টেক রয়েছে সেটা যেন বাইরে কারোর কাছে না চলে যায়। কারণটা খুব সিম্পল, আমি যেটা প্রথমেই বললাম, টাটার ফার্স্ট প্রায়োরিটি হচ্ছে নেশন ফার্স্ট, প্রফিট ফার্স্ট নয়। আজকে যদি কোনোভাবে তারা তাদের স্টেকটা বিক্রি করে দিয়ে বাইরের কোনো ইনভেস্টরকে নিয়ে আসে, তাহলে সেই ক্ষেত্রে কিন্তু একটা মতবিরোধ হতে পারে, যে কারণে এটা নিয়ে কিন্তু একটা কনফ্লিক্ট চলছে। এবং এর পাশাপাশি এটাও জেনে রাখা দরকার, টাটা সন্স যেহেতু আমি বললাম 400টা কোম্পানির ওপরে রয়েছে, তো সেখানে কিন্তু প্রচুর কোম্পানির মধ্যে অনেক ফাইন্যান্সিয়াল ট্রানজাকশন, অনেক বড় বড় ট্রানজাকশন হয়ে থাকে। কোনো গ্রুপ কোম্পানির মধ্যে দেখা গেল লোন দেওয়া হচ্ছে, কারোর থেকে কোনো ফান্ড অ্যারেঞ্জ করা হচ্ছে, তো এরকম কিন্তু ইন্টারনাল ট্রানজাকশন হয়ে থাকে। এবং এর ফলে আরবিআই 2022 সালে জানায় যে তাকে কিন্তু একটা আপার লেয়ার এনবিএফসি হিসেবে ট্রিট করতে হবে এবং তাকে মার্কেটে লিস্টেড হতে হবে। এবং একটা জিনিস বুঝতে হবে, টাটা সন্স যদি আজকে আইপিও নিয়ে আসে বা মার্কেটে যদি লিস্টেড হয়, তাহলে সাপুরজি গ্রুপ কিন্তু সবচেয়ে বেশি বেনিফিটেড হবে, কারণ তারা চাইছে তাদের যে স্টেক রয়েছে সেটা যাতে তারা লিকুইড করতে পারে। এবার সমস্যা হলো, টাটা সন্স কিন্তু এই আইপিও বা লিস্টেড হতে চাইছে না, কারণ তাদের যে অবজেক্টিভ সেটা না হলে কিন্তু সেখানে কোথাও ডেভিয়েট হয়ে যাবে। তাই এই যেই কটা পয়েন্ট নিয়ে আমরা আলোচনা করলাম, এগুলো কিন্তু টাটা গ্রুপের মধ্যে সবচেয়ে বড় কনফ্লিক্ট হওয়ার পেছনে মূল কারণ। এবং সম্প্রতি আপনারা দেখেছেন এই কনফ্লিক্টকে কাটানোর জন্য মিস্টার নোয়েল টাটা উনি কিন্তু ফিনান্স মিনিস্টার এবং আমাদের হোম মিনিস্টারের সাথে দেখা করতে গিয়েছিলেন, যেটা এই মুহূর্তে ইন্টারনেটে একটা খুবই চর্চার বিষয়। চলুন এবার আমরা বুঝে নিই যে আদৌ এই সমস্ত কনফ্লিক্টের জন্য টাটার গ্রুপের যে শেয়ার রয়েছে সেখানে কি কোনো প্রভাব পড়তে পারে। দেখুন, প্রথমেই বলি, টাটা গ্রুপ আজকে কিন্তু ইন্ডিয়ার সবচেয়ে বড় গ্রুপ, এটা নিয়ে কোনো সন্দেহ নেই। আজকে এত বড় গ্রুপ যখন রয়েছে, তাহলে ইকোনমির উপর একটা বিরাট প্রেশার কিন্তু কাজ করছে। আজকে যদি কোনো কারণে এই কনফ্লিক্টের ফলে টাটা গ্রুপের উপর প্রভাব দেখা যায়, তাহলে কিন্তু সেই প্রভাবটা শুধু টাটা গ্রুপ অবধি থাকবে না, সেটা পুরো দেশের অবধি চলে যাবে। এবং আমি যেমন আগেই বলেছিলাম, এই 400টি কোম্পানি যে টাটার আন্ডারে রয়েছে, সেখানে কিন্তু প্রত্যেকটি কোম্পানি তারা কিন্তু ইন্ডিপেন্ডেন্টলি তারা ডিসিশন নিতে পারে, তারা রান করতে পারে। প্রবলেমটা কখন হয়, যখন কোনো বড় ডিসিশন আসে, তখন টাটা সন্সের চেয়ারম্যান অর্থাৎ এন চন্দ্রশেখরনের কাছে যেতে হয়। এবার এন চন্দ্রশেখরনে কিন্তু তার উপরে টাটা ট্রাস্টের কাছে যেতে হয়, যেটার চেয়ারম্যান এখন মিস্টার নোয়েল টাটা। এবার এখানে নোয়েল টাটার সাথে যেহেতু মেহেলি মিস্ত্রির যে লবি এখানে ভাগ হয়েছে, তার ফলে কিন্তু বড় অনেক ডিসিশন পেন্ডিং হয়ে যাচ্ছে, যে ক্ষেত্রে টাটা গ্রুপের যে সমস্ত কোম্পানিগুলো এখন সামনের দিকে কোনো বিজনেস ডেভেলপমেন্ট হোক বা কোনো জিওগ্রাফিক প্রোগ্রেস হোক, কোনো জায়গাতে কোনো নতুন সেগমেন্টে তারা এগোতে চাইছে হোক, সেখানে কিন্তু একটা দেখা যাচ্ছে ডিলে হচ্ছে। তাই এই মুহূর্তে এক কথায় বলতে গেলে
টাটা গ্রুপের সমস্ত কোম্পানিগুলির ওপর একটা ম্যানেজমেন্টের কোথাও প্রভাব পড়ছে, সেটা কিন্তু আমাদের মেনে নিতে হবে। এবং এটাও বলে রাখা খুব দরকার, এই টাটা গ্রুপ কিন্তু আজকের কোম্পানি নয়, এর আগেও বহু এরকম কনফ্লিক্ট, বহু এরকম ডিসপিউট, অনেক রকম প্রবলেমের মধ্যে দিয়ে গেছে। তো এটা কিছু নতুন নয়। আশা করা যায় যে এইগুলো ইন্টারনাল ডিসকাশনের মাধ্যমে তারা কিন্তু কোনোভাবে সলভ করে নিতে পারবে। আর এই টাটা গ্রুপকে নিয়ে যখন এত আলোচনা হলো, সব শেষে একটা আপডেট না দিলেই নয়। টাটা মোটরসের যে ডিমার্জার হয়েছে, সেখানে কিন্তু প্যাসেঞ্জার ভেহিকেল অলরেডি লিস্টেড হয়ে গেছে, এবং যারা যারা টাটা মোটরসের শেয়ার হোল্ড করছেন তারা কিন্তু কমার্শিয়াল ভেহিকেলসের শেয়ারটিও পাবেন। যদি টাটা মোটরসের ডিমার্জার নিয়ে আপনাদের মনে হয় যে কোনো ডিটেল ভিডিও দরকার, তাহলে অবশ্যই কিন্তু কমেন্টে জানান, কারণ বহু ইনভেস্টরের কাছে কিন্তু টাটা মোটরস হোল্ড করেন। কতজন হোল্ড করেন সেটাও কমেন্টে জানাতে ভুলবেন না। আর সব শেষে জানাই, যদি ভিডিওটা ভালো লাগে লাইক করতে ভুলবেন না, জানাতে ভুলবেন না কমেন্টে কেমন লাগলো, আর যদি নতুন হন তাহলে সাবস্ক্রাইব করতেও ভুলবেন না। তাহলে আজকের ভিডিও এখানেই শেষ করব। সবাই খুব ভালো থাকবেন, ধন্যবাদ।